সংস্কার নিয়ে দলগুলোর সাথে সংলাপের পরই নির্বাচন, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। জুলাই অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় ফাউন্ডেশন গঠন। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। নিউক্লিয়ার সায়েন্সে বিদেশি ডিগ্রি নিয়েও চাকরি পাচ্ছে না রূপপুর পারমাণবিক প্রকল্পে। বৃত্তির শর্ত অমান্য করাকে বড় ধরনের প্রতারণা বলছেন তরুণ পরমাণু বিজ্ঞানীরা। কথা ছিল আসার পরে এখানে সরাসরি জয়েন করানো হবে। দক্ষ জনবল হওয়ার পরেও আমরা বারবার নিয়োগ বঞ্চিত হচ্ছি। তারা যদি আলটিমেটলি এই সিদ্ধান্তে না পৌঁছায় তাহলে আমাদের মনে হয় আইনগত ব্যবস্থা ছাড়া আর কোনো কিছু করার আর অবকাশ থাকবে না। 9 বছর ধরে নিখোঁজ কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সাজ্জাদ। অধীর অপেক্ষায় পরিবার। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 12 জনের নামে গুমের মামলা। যেখানেই যেতাম ওনাদের ক্ষমতার বলে আমাদেরকে বিশ্রী অপমান করে তারাই দেওয়া হয়েছে। এখন যারা পাওয়ারে আছে তারা যেন আমাদের অবশ্যই সাহায্য করে। জামালপুরে মির্জা আজমের ভিআইপি দুর্নীতি। পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে গড়ে তোলা হয়েছে বিনোদন ক্লাব। অবকাঠামোর উন্নয়নে সরকারি অর্থ ব্যয়। পৌরসভার একোয়ার্কিত রাস্তা ছিল এবং কি এখন যেটা ক্লাব করেছে সেটা পৌরসভার ডাম্পিং ছিল। দুনিয়ার পোলাপানি এখানে আড্ডা, আমাদের আসা যাওয়ার রাস্তা বন্ধ। চট্টগ্রামে 15 বছরে 842টি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারাও। এখনও আগ্নেয়াস্ত্র জমা দেননি সাবেক এমপি মন্ত্রী সহ অনেকেই। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে বান্দরবানের দুর্গম পাহাড়ে খাদ্য সংকট, অতিবৃষ্টিতে জুমের ফসলের ক্ষতি। ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় ত্রাণ পৌঁছানোই চ্যালেঞ্জ। একবার খায় বাজকুমড়া এটা ছাও 2 কেজি 1 পাওয়া দিছে। মোটামুটি খেতে পারছি, 4 দিন পরে আবার খাইতে পারবো না। ফিলিস্তিনি ইসরায়েলের উচ্ছেদ অভিযান উৎখাত করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পশ্চিম তীরকে মানচিত্রে দেখানোর পর থেকেই তেল আবিবের তাণ্ডব অব্যাহত। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে, আর এরপরেই নির্বাচন। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া ফার্মার্স ব্যাংক সহ বেসরকারি ব্যাংকগুলোতে রাখা সরকারি অর্থ আদায়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে শ্রমিক অসন্তোষ, সড়কে শৃঙ্খলা, বিদ্যুৎ বিপর্যয় নিয়েও। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে গণঅভ্যুত্থানে হতাহতদের ভরণ পোষণ এবং চিকিৎসায় শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রাথমিকভাবে 7 সদস্যের স্ট্যান্ডিং কমিটি, পরবর্তীতে আরও 14 জন মিলে মোট 21 সদস্যের কমিটি কাজ করবে ফাউন্ডেশনে। উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও থাকছেন কমিটিতে। এই ফাউন্ডেশন থেকে মূলত দেশি বিদেশি অনেকেই আমাদের শহীদদের পরিবারকে এবং যারা আহত আছেন তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন। এই জন্য একটা যাতে করে যে কোনো সরকারি আসুক আমরা যেন শহীদদেরকে তাদের প্রাপ্য, শহীদ পরিবারকে প্রাপ্য সম্মানটা দিতে পারি, সেই সাপোর্টটা দিতে পারি। সংবাদ ব্রিফিংয়ে ব্যাংক খাতের অসামঞ্জস্যতা নিয়েও কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, এক ফার্মার্স ব্যাংকে গচ্ছিত সরকারের টাকা ফেরত দিতে সময় চেয়েছে 2038 সাল পর্যন্ত। যেগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে, কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না, সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করব, কারণ এগুলো তো পাবলিক মানি। তো তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে।
প্রসঙ্গ আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে। উপদেষ্টা সাফ জানিয়ে দেন, আগে বিচার, পরে অন্য কিছু। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট। বিচারের স্বার্থে, গণহত্যার যে অভিযোগটা আছে সেটার বিচারের স্বার্থে, নির্যাতন নিপীড়নের স্বার্থে এবং সর্বোপরি একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসাবে বিচারের প্রক্রিয়াতে তাকে থাকতে হবে, কারণ দায় দায়িত্ব এখানে একটা ব্যাপার আছে। কথা বলেন ৬ কমিশনের কার্যপ্রণালী, কার্যপরিধি, নির্বাচন নিয়েও। সৈয়দ রিজওয়ানা হাসান জানান, সংস্কার নিয়ে সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, পরে নির্বাচন। এই যে কমিশনগুলো হলো, প্রাথমিকভাবে আমরা আশা করছি তারা ৩ মাসের মধ্যে তাদের রিপোর্ট দিতে পারবে। এইগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করবে যে রাজনৈতিক ঐক্য এগুলোর সপক্ষে আমরা গড়ে তুলতে পারি কিনা। এই জন্য প্রথম থেকে আমরা মত বিনিময়ে তাদেরকে অন্তর্ভুক্ত করেছি। এক পর্যায়ে আমরা সংলাপে যাব। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে। সংবাদ ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, শ্রমিকদের যারা উস্কে দিচ্ছে তাদের বিষয়ে খোঁজ খবর চলছে। একটা প্রসেসের মাধ্যমে দাবিগুলো আমাদের কাছে আসলে আমরা সেগুলো সমাধান করব, কিন্তু যারা সেখানে বহিরাগত এবং যাদের ইন্ডাস্ট্রিয়ালের সাথে কোনো সম্পর্ক নেই এবং জুট ব্যবসাকে দখল করাকে কেন্দ্র করে সেখানে আনরেস্ট করছে কিংবা উস্কানি দিচ্ছে, তাদের ব্যাপারে সরকার ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেবে। বিদ্যুৎ খাতের সাম্প্রতিক বিপর্যয়, সড়কের বিশৃঙ্খল অবস্থা নিয়েও কথা ওঠে ব্রিফিংয়ে। বলেন, পরিবর্তিত অস্বাভাবিক পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নিউক্লিয়ার সায়েন্সে বিদেশি ডিগ্রিধারীদের চাকরি দিচ্ছে না রূপপুর পারমাণবিক প্রকল্প। উঠেছে এমন অভিযোগ, যদিও সরকারি খরচেই রাশিয়া থেকে পড়ে এসেছেন তারা। প্রতিযোগিতামূলক এই স্কলারশিপ প্রাপ্তদের বৃত্তির শর্তই ছিল দেশে ফিরেই রূপপুরের কাজ শুরু করবেন তারা। গত আওয়ামী লীগ সরকারের সময় অন্যদের চাকরি দেওয়া হলেও বাদ রাখা হয় তাদের। নিউক্লিয়ার সায়েন্সে উচ্চতর ডিগ্রি থাকা এমন ৪৪ জনকে নিয়োগ না দেয়াকে বড় ধরনের প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এটাকে দক্ষ জনশক্তির অপচয় বলছেন তারা। এ বিষয়ে প্রধান উপদেষ্টার বরাবর চিঠি দিয়েছেন বঞ্চিত এই তরুণ পরমাণু বিজ্ঞানীরা। রূপপুর পারমাণবিক প্রকল্প টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটির নির্মাণ কাজ প্রায় শেষ। এর মধ্য দিয়েই মর্যাদাপূর্ণ নিউক্লিয়ার ক্লাবে নাম লিখিয়েছে বাংলাদেশ। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোজাটমের কারিগরি ও অর্থনৈতিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে এখনও রাশিয়ানদের ওপরই নির্ভরশীল বাংলাদেশ। তবে দীর্ঘমেয়াদে এর পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা যাতে বাংলাদেশিরা করতে পারে, সেজন্য সরকারি খরচে রাশিয়ায় অনার্স ও মাস্টার্স করতে কয়েকটি ব্যাচে পাঠানো হয় ৯০ শিক্ষার্থীকে। তাদের জন্য বাধ্যতামূলক ছিল রাশিয়ান ভাষা শিক্ষা। চুক্তি ছিল পড়াশোনা শেষে ফিরে এসে দেশি বা বিদেশি অন্য কোনো সংস্থায় চাকরি করতে পারবেন না তারা। যদিও সেই কথা রাখেনি সরকার। নিয়োগের সময় প্রশিক্ষিত এমন ৪৪ জনকে বাদ দেয় তারা। তার বদলে স্বজন প্রীতিসহ নানা কারণে অনেককে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। কথা ছিল আসার পরে এখানে সরাসরি জয়েন করানো হবে, আমরা কেন এখনো নিয়োগ বঞ্চিত? বাংলাদেশ সরকারের অর্থায়নে আমরা বিদেশ থেকে উচ্চ শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছি। আমাদের পেছনে যে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলো, এতে কি দেশের সম্পদের অপচয় হলো না? আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিধি মেনেই চালাতে হবে এই প্রকল্প। তাদের গাইডলাইনেও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান না থাকলে তাদের নিয়োগ দেওয়ার সুযোগ নেই। গেল সরকারের মন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখেও প্রশিক্ষিতদের নিয়োগ দেওয়ার তাগিদ দেয় রাশিয়ান সংস্থা রোজাটম।
রাষ্ট্রীয় খরচে যে দক্ষ জনবল তৈরি হলো তাদের কেন কাজে লাগানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। আমার কাছে বোধগম্য হচ্ছে না কেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। স্পেশালিস্টের 3টা ব্যাচ মনে হয় কাউকেই নেওয়া হয়নি 2021 সাল থেকে 2024 পর্যন্ত যতটুকু আমি জানি, এবং এই ধরনের স্পেশালিস্টকে বসিয়ে রাখাটা দেশের খুবই অপচয়, রাষ্ট্রীয় অপচয়। অন্য যাদেরকে নেওয়া হচ্ছে তারা হবে অযোগ্য, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আপনি অযোগ্য লোককে দিয়ে তো চালাতে পারবেন না, তাহলে বাইরের লোক নিয়ে আসতে হবে, হয় রাশিয়া থেকে নিয়ে আসতে হবে বা ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হবে, এবং এই প্ল্যান্টে এখানে মানে পরিচালনার ব্যয়টা আরও বাড়বে। এটা বিপজ্জনক একটা ব্যাপার এবং দুরভিসন্ধিমূলক। 6.5 বছর রাশিয়ায় পড়াশোনা করে আসা এই তরুণদের অনেকেই এখন কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে পারমাণবিক প্রকল্পে কাজ করার যে চুক্তি তাদের সাথে করেছিল সরকার তা বাস্তবায়িত না হওয়ায় হতাশ তারা। দক্ষ জনবল হওয়ার পরেও আমরা বারবার নিয়োগ বঞ্চিত হচ্ছি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে আমাদের নিয়োগ দেওয়া হবে। তারা যদি আলটিমেটলি এই সিদ্ধান্তে না পৌঁছায় তাহলে আমাদের মনে হয় আইনগত ব্যবস্থা ছাড়া আর কোনো কিছু করার আর অবকাশ থাকবে না। এ নিয়ে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 9 বছর ধরে নিখোঁজ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ। তার ফেরার অপেক্ষায় দিন কাটছে পরিবারের। 2015 সালে তুলে নেয়ার অভিযোগ উঠলেও সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 12 জনের নাম উল্লেখ করে আদালতে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেছে পরিবার। তাদের দাবি, নেতাদের চাপের কারণেই এতদিন মামলা করতে পারেননি তারা। অসুস্থ হয়ে গেছে, আমি চাচ্ছি আমার বেটা ফিরে আসুক। ছেলের কথা মনে পড়লেই অঝোর ধারায় নামে মায়ের চোখের পানি। সন্তানকে এক নজর দেখার আকুতি 9 বছর ধরে। সবুজ ফিরে আসলে আমি সুস্থ হয়ে যাব। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ সাজ্জাদ হোসেন সবুজ। 2015 সালের 15 আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি ঘিরে সংঘর্ষে এক যুবক নিহত হয়। সেই মামলায় আসামি করা হয় সবুজকে। ঘটনার দিনই এলাকা ছাড়েন তিনি। তৎকালীন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তারুজ্জামান লাবুর সাথে গাজীপুরে একটি রিসোর্টে ওঠেন সবুজ। অভিযোগ, সেখান থেকেই দুজনকে তুলে নিয়ে যায় একদল লোক। পরবর্তীতে লাবু ছাড়া পেলেও খোঁজ মেলেনি সবুজের। রমজান, রবি এরা সহ আরো অনেকে এসে বাসা থেকে একরকম জোরপূর্বক ধমকের সুরে বলে যে নেতা ডাকছে, নেতার বাসায় এখনই যাইতে হবে। তখন আমার ভাই তাদের কথা মতো যাওয়ার পরে হানিফের হলো যত সম্ভব ইসে ছিল, মোবাইলে ভিডিও কনফারেন্সে ছিল যে তুমি বাঁচতে হলে আমাদের কথা মতো চলতে হবে। লাবুকে সঙ্গে করে তুমি ড্রিমল্যান্ড রিসোর্ট সেন্টার গাজীপুরে চলে যাও, ওখানে নিরাপদে থাকবে। তারপর থেকে আমার ভাইয়ের আমরা আর কোনো সন্ধান পাইনি। পরবর্তীতে এইসব নেতাকর্মীদের কাছে জিজ্ঞেস করলে বলে যে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। দীর্ঘ 9 বছর পর সম্প্রতি আদালতে অপহরণ ও গুমের মামলা করেছে সবুজের পরিবার। আসামি করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 12 জনকে। পরিবারের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে সবুজকে অপহরণের পর গুম করেছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় সে সময় থানা মামলা নেয়নি বলেও অভিযোগ তাদের। এতদিন তো আমাদেরকে থানাতে বা যেখানেই যেতাম ওনাদের ক্ষমতার বলে আমাদেরকে বিশ্রী অপমান করে তাড়াই দেওয়া হতো। কুষ্টিয়া সদর আমলি আদালত এইটাকে এফআইআর হিসাবে গণ্যের জন্য ওসি কুষ্টিয়া সদরকে নির্দেশ প্রদান করেছেন। এখন থানার দায়িত্ব হচ্ছে ওটা এফআইআর হিসাবে গণ্য করে আসামিদের পরবর্তী গ্রেপ্তারি প্রক্রিয়া করতে পারবে। দেয়ালে টানানো ছবি আর ব্যবহৃত জিনিসপত্রে বাবাকে খুঁজে ফেরে সবুজের 2 সন্তান। বাবার খোঁজ পেতে অন্তর্বর্তী সরকারের সহায়তা চান তারা। যেহেতু এখন স্বৈরাচারী সরকার নাই, সেহেতু আমাদের এখনই সুযোগ, এখনই আমরা চাই যে এখন যারা পাওয়ারে আছে তারা যেন আমাদের অবশ্যই সাহায্য করে। আদালতের আদেশের কপি হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। জামালপুর মানেই মির্জা আজমের রাজত্ব। আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা এমপি হওয়ার পর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠেন। পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে 4.5 একর জমিতে গড়ে তোলেন ভিআইপি বিনোদন ক্লাব। আজম রাজ্যের সেনাপতি সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সানু নেতাকে খুশি করতে পৌরসভার কোটি কোটি টাকা খরচ করেন ক্লাবের অবকাঠামো নির্মাণে। সাবেক এমপি আজম আর সাবেক মেয়র সানুর এই ক্লাবের কারণে বন্ধ হয়ে গেছে 6 গ্রামের প্রায় 20,000 মানুষের চলাচল। সাগর ফরাজের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথমটি আজ দেখুন দর্শক।
জামালপুর শহরের পলাশগড় এলাকায় 4.5 একর জমির উপর ছিল পৌরসভার একমাত্র ভাগার বা ডাম্পিং স্টেশন। 2021 সালে প্রকল্পটি বন্ধ করে ওই জমি নামমাত্র মূল্যে 20 বছরের জন্য ইজারা দেওয়া হয় বেসরকারি রিক্রিয়েশন ক্লাবকে। আজকে আমাদের সেই ক্লাবের আজকের এই সফট ওপেনিং আমরা যাত্রা শুরু করলাম। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি মির্জা আজম এই রিক্রিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি। অভিযোগ আছে তার নির্দেশে জমি বরাদ্দ দেন পৌরসভার সাবেক মেয়র ও ক্লাবটির কোষাধ্যক্ষ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। মির্জা আজমের স্বজন ও ডানহাত হিসেবে পরিচিত সানু এমপিকে খুশি করতে পৌরসভার প্রকল্পের টাকায় ক্লাবের অবকাঠামো নির্মাণ করে দেন। দেওয়ানগঞ্জ বাইপাস পর্যন্ত একটি কানেক্টিং রাস্তা ছিল, সেই রাস্তাটি উন্নয়ন করবে এবং ল্যান্ডফিল স্টেশনটিকে বাউন্ডারি ওয়াল করার লক্ষ্যে আমরা একটা টেন্ডার আহ্বান করি। সেটার পরিমাণ ছিল 2,90,00,000 টাকা কন্ট্রাক্ট অ্যামাউন্ট। 10 তলা ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিনোদনের জন্য টিন শেড অংশ গড়ে তোলা হয়। 5 আগস্ট সরকার পতনের পর সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। স্থানীয়দের অভিযোগ 2023 সালে উদ্বোধনের পর থেকে এখানে চলত মদের আড্ডা, জুয়াসহ নানা অসামাজিক কার্যকলাপ। জমি দখল হয়েছে অনেকের, দেয়াল তুলে বন্ধ করা হয়েছে 6টি গ্রামের 20,000 মানুষের চলাচলের রাস্তা। রামনগর, বামুনপাড়ার অনেক লোকজন এই রাস্তায় চলাচল করত। এই রাস্তাটা পৌরসভার একোয়ারকৃত রাস্তা ছিল এবং কি এখন যেটা ক্লাব করেছে সেটা পৌরসভার ডাম্পিং ছিল। দুনিয়ার পোলাপানি এখানে আড্ডা, আমাদের আসা যাওয়ার রাস্তা বন্ধ। এখানে আমরা অনেক দুঃখে আছি, মানে আমরা বলার বাহিরে যে আমরা কর্ম করে খাই, এখন আমরা ঘুরে ঘুরে যাই কর্ম করে খাই। প্রতিবাদ করার পূর্বে জামালপুরের যে পৌরসভা মেয়র সানোয়ার হোসেন সানু, সে আমাকে লোকজন নিয়ে আমাকে মারছে। আপাতত জমিন ছিল, এই জমিনটা মনে করেন আঙ্গরে ব্যবসা করে জমিনটা ছিল। এটা মনে করেন আমরা 20-40 বছর মামলা পাইছি। সেই জমিন সরকারে কেমনে কি করছে সরকার জানে আর আল্লাহ জানে। যাই হোক, সেই জমিন পৌরসভার আওতায় গেল। তাহলে পৌরসভার আওতায় গেলে পৌরসভার রাস্তা বদ্ধ করে তারা ওনারা মদের ভান্ডারে কারখানা দিল। এটা মদের বার তৈরি করছে আর জুয়া খেলা, এটা আমরা এলাকাবাসী আমরা এটা করবার দেব না। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমলাদের পাশাপাশি বিতর্কিত অনেকে এই ক্লাবের সদস্য। ভিআইপি এই ক্লাবে সদস্য হতে গুনতে হতো 5 থেকে 7 লাখ টাকা। এছাড়া প্রতি মাসে দিতে হতো চাঁদা। সদস্যদের আয়ের উৎস খতিয়ে দেখার দাবি সচেতন নাগরিক কমিটির। শুধুমাত্র বিনোদনের জন্য 5 থেকে 7 লাখ টাকা খরচ করে যে সমস্ত সদস্য অন্তর্ভুক্তি হয়েছে, আমি তাদের ব্যাপারে অনুসন্ধান করার জন্য অনুরোধ করছি। তাদের সম্পদ বিবরণী রাষ্ট্রের কাছে থাকা দরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে সভাপতি মির্জা আজম, সেক্রেটারি ফারুক আহমেদ চৌধুরী, বাকিবিল্লাহ ও সানোয়ার হোসেন সানুসহ কার্যনির্বাহী কমিটির সবাই। নতুন কমিটির দাবি, উত্থাপিত সব অভিযোগই ভিত্তিহীন। স্থানীয়দের যে অভিযোগ তারা করেছে, এই অভিযোগের কোনো ভিত্তি আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা কোনো অবৈধভাবে এখানে দখল করি নাই। আমাদের যে সম্পত্তি ওখানে ক্রয়কৃত সম্পত্তি আছে, বাকি সম্পত্তি আমরা পৌরসভার কাছ থেকে 20 বছরের জন্য লিজ নিয়েছি। ক্লাবের জমি ও কার্যক্রম নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। এই সংক্রান্ত কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা সেই অভিযোগটি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সদস্য সংখ্যা 450-এরও বেশি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। প্রথমে নানান চাপ আর ভয়ভীতি, এরপর রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব কিংবা আর্থিক প্রলোভন, কোনো কিছুই টলাতে পারেনি একজন সাংবাদিককে, যিনি উত্তর খুঁজেছেন আর আন্তর্জাতিক মঞ্চে কেবল প্রশ্ন করেছেন গণতন্ত্র আর মানবাধিকার ইস্যুতে। দর্শক, বলছি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর কথা। 1 দশক পর দেশে ফিরেছেন তিনি। তার মতে, বিগত সরকারের দানব হয়ে ওঠার নেপথ্যে দায় আছে বাংলাদেশের গণমাধ্যমেরও। মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী এই সাংবাদিকের প্রত্যাশা, নতুন বাংলাদেশ হবে গণতন্ত্র আর সাম্যের। দেশে ফেরার পর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সঙ্গে কথা বলেছেন বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। Quietly crushing a democracy, millions on trial in Bangladesh. এক একটি প্রশ্ন যেন আশা আর সম্ভাবনা। বিরোধী রাজনৈতিক দলগুলোর মতে যখন বাংলাদেশে বাকস্বাধীনতা শূন্য, গণতন্ত্র আর মানবাধিকারহীনতায় দেশ, তখন আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী আচরণের বিপরীতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে কিংবা জাতিসংঘ মহাসচিবের দপ্তরে বারবার একজন প্রশ্নকর্তা পশ্চিমাদের মনোভাব জানতে চান।
what is your position about Professor Yunus? তিনি মুশফিকুল ফজল আনসারী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা এই সাংবাদিক 2015 থেকে নির্বাসিত। বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে প্রিয় বাংলাদেশে ফেরেন। যমুনার মুখোমুখি হয়ে তিনি জানান, তার এই প্রশ্ন করাই যেন কাল হয়েছিল তার পরিবারের জন্য। সরকার প্রধান থেকে শুরু করে তখন তারা খুব আমার উপরে ক্ষিপ্ত হয়েছে এবং তারা আমার মাকে নিয়ে আসবে এবং আমার বাসার চতুর্দিক ব্যারিকেড দিয়ে দিয়েছে। মাকে থাকতে হয়েছে সিলেটে পাসপোর্ট জটিলতার কারণে স্বাভাবিকভাবে, এবং আমার বাবাকে থাকতে হয়েছে লন্ডনে, এবং আমার মা বাবার দেখা নাই প্রায় 8-9 বছর। তো আমি মাকে দেখতে এসেছি, মা এখানে থাকেন। আমাদের ফ্যামিলির সবাই একই পরিস্থিতির শিকার, যারা চাকরি বাকরি করেন সেখানে হেনস্থার শিকার। তারপরে অব্যাহতভাবে চা খাওয়ার দাওয়াত ছিল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। ভয়ভীতি যখন কাজে দেয়নি, তখন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন রাষ্ট্রদূত হবার প্রস্তাবও দিয়েছিলেন বলে জানান জাস্ট নিউজ বিডির এই সম্পাদক। আমি এটা মিশন হিসেবে নিয়েছি যে নো ম্যাটার হোয়াট, এবং আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হব না। আমাকে রাষ্ট্রদূতের প্রস্তাব দেওয়া হয়েছে, টাকার প্রস্তাব আপনারা অনেক পাবলিকলি দেখেছেন। ডক্টর তখন মোমেন গিয়ে আমার সামনে গিয়ে বলেছে, আমি তাকে আমার কথা বলতে ইচ্ছে করি। প্রথমত তারা চেয়েছে নির্যাতন করে, তারপরে তারা চেয়েছে সুবিধা দিয়ে পারচেজ করে। নিষেধাজ্ঞা কিংবা 2024-এর নির্বাচনের পূর্বাপর ঘটনা বিশ্লেষণে নিয়মিত প্রশ্নে মুশফিকুল ফজল আনসারী জানতে চাইতেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে। নির্বাচন হয়ে যাবার পরও নানান পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার ছিল তার প্রশ্নে। ডেমোক্রেসিকে, হিউম্যান রাইটসকে আপহোল্ড করার ক্ষেত্রে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সেই ইনিশিয়েটিভগুলো তারা নিয়ে থাকে। তারা প্রায় বলে এটা বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন তারা দেখতে চায়, এবং জনগণের ইচ্ছার প্রতিফলনই বাংলাদেশে ঘটেছে। অনেকে মনে করতে পারেন যে যুক্তরাষ্ট্র এটি করে দিয়েছে। নো ওয়ে, এটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নির্ধারণের জন্য তারা এগিয়ে এসছে, এবং ফ্যাসিস্ট স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তারা তাড়িয়ে দিয়েছে। দেশে আর প্রবাসের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে মুশফিকুল ফজল আনসারীর মতে বাংলাদেশের গণমাধ্যম বিগত সরকারকে দানবীয় হয়ে উঠতে সাহায্য করেছিল। বর্তমানে পেশাদারিত্ব বজায় রেখে মুক্ত সাংবাদিকতায় আস্থা রাখতে চান তিনি। আমি মুক্ত মতে বিশ্বাস করি, যেমন সেই জন্য আমি আমার বিরুদ্ধেও যদি কেউ বলে আমি সেটাকে সাদরে গ্রহণ করি। এটার জন্যই ফাইট করছি। সব প্রতিষ্ঠানই থাকতে হবে, কিন্তু সেখানে পেশাদারিত্ব থাকতে হবে, পেশাদার লোক থাকতে হবে, এবং এগুলো কোনো প্রপাগান্ডা মেশিন হবে না। এবং এখনও যারা ষড়যন্ত্র করছে বিদেশের মাটিতে বসে, তাদের ক্রীড়নক হিসেবে কাজ করবে না। সেটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরিবর্তিত পরিস্থিতিতে দেশে আপাতত সীমিত সময়ের জন্য এসেছেন তিনি। ফিরে যাবার পরও সাংবাদিকতা আর সাংবাদিকের সেই প্রশ্ন জারি রাখতে চান নানান পরিমণ্ডলেই। ফ্যাসিস্টদের পরিবর্তন এরকমই হয়, ফ্যাসিস্টরা এরকমই পালিয়ে যায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। লাইসেন্স বাতিলের পরও চট্টগ্রামে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা পড়েনি 146টি অস্ত্র। জমা না দেয়াদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী, এমপিরাও। এদের 2-1 গ্রেফতার হয়েছেন, বেশিরভাগ আত্মগোপনে, নয়তো বিদেশে পলাতক। গত 15 বছরে চট্টগ্রামে 842টি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা, কিন্তু জমা পড়েছে 696টি। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শহীদুল ইসলাম শামীমকে। কিন্তু 3 সেপ্টেম্বর নির্ধারিত সময়সীমার মধ্যে থানা বা জেলা প্রশাসনে জমা পড়েনি এই শটগানটি। ছাত্র জনতাকে দমাতে সে সময় চট্টগ্রামের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আরও অনেক নেতাকর্মীর হাতে দেখা গেছে অস্ত্র, বেশিরভাগই অবৈধ আর কিছু লাইসেন্স করা। পুলিশ ও প্রশাসনের তথ্য মতে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে 842টি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন চট্টগ্রামের মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা। গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ জমা দিতে বললেও জেলা এবং মহানগর মিলিয়ে জমা পড়েছে 696টি। হদিস নেই বাকি 146টির। অস্ত্র জমা না দেয়া সাবেক মন্ত্রী, এমপিদের 2-1 গ্রেফতার হয়েছেন, বেশিরভাগ আত্মগোপনে। এই জিনিসগুলো আমাদের জন্য বিপজ্জনক হয়ে বসে আছে। এগুলো যতই দ্রুত এগুলো রিকভার করা যাবে বা তুলে নেওয়া যাবে ততই মঙ্গল। যদি এখন না নিয়ে নেওয়া যায় তাহলে তো সেগুলো খারাপ হাতে পড়ার ভয় আছে। শুধু মন্ত্রী, এমপিই নয়, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক পাতি নেতার অস্ত্রের লাইসেন্স প্রাপ্তি নিয়েও রয়েছে প্রশ্ন। এদের অনেকে পুলিশের তালিকাভুক্ত অপরাধী এবং একাধিক মামলার আসামি।
এটা একটা উদ্বেগের বিষয়। আমার মনে হয় এরকম অবৈধ যত অস্ত্র আছে সবগুলো সরকারের এই যে এখন বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা উচিত। না আমাদের নিরাপত্তার স্বার্থে এই অস্ত্রগুলোকে উদ্ধার করাটা এখন খুবই জরুরি হয়ে পড়ছে, নাহলে আসলে এগুলো দিয়ে তারা আরও অনেক নাশকতা করার সম্ভাবনা রয়ে যায়। অবৈধ এসব অস্ত্র উদ্ধারের সাঁড়াশি অভিযান চলবে বলছে সিএমপি। টাইমিং ছিল, সেই টাইমিংয়ের পরে কিন্তু এই বৈধ অস্ত্র কিন্তু আর বৈধ নাই। অবৈধ অস্ত্র হিসেবে ট্রিট করে যেহেতু সরকারের নির্দিষ্ট সময় সীমা পার হয়ে গেছে, এটা অবৈধ অস্ত্র এবং তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসবো, সেটার উপর কাজ চলতেছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পাহাড় ধসের পর বন্যা, প্রায় 1 বছর ফসলের ঘাটতি, দুর্গম হওয়ায় এলাকায় যেতেও সময় লাগে 3 দিন। তাই বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে কাটেনি খাদ্য সংকট। সীমান্ত ঘেঁষা দুর্গম একটি ইউনিয়নে 152 পরিবারের কাছে গিয়েছিল টিম যমুনা। সহকর্মী বাটিং মারমাকে সাথে নিয়ে বাস্তব সেই পরিস্থিতি দেখে এসেছেন আখলাকুস সাফা। ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। সীমান্ত লাগোয়া জনপদ মেনহাতপাড়া, ম্রো আর মারমা মিলে 16টি পরিবারের বাস সেখানে। এক এক পরিবারের সদস্য গড়ে 7 জন। এই ঘরে খাবার মতো এখন আর এক মুঠো চালও নেই, তাই কয়েক পরিবারের রান্না হয় একই সাথে, সেটি ভাগে যোগে খান সবাই। এভাবেই কোনো রকম খেয়ে যাচ্ছে দিন। 2 মাস আগে পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। কিছুই নাই, বাঁশকুড়ু খেতে যে বাঁশকুড়ু নিয়ে সিদ্ধ করে ওটাই খায় বলে লবণ দেয়, চালের সাথে মিশে চাল 1 পাওয়া দিয়ে দেবো 7 জনের, যে আবার বাঁশকুড়ু দিয়ে কি বলে ওটাই লবণ দিয়ে দিবে, ওটাই দিয়ে খায়। আরেক পরিবার 12 সদস্যের, তাদের কি অবস্থা? এইটুকু চালে আর কতদিন হবে? আজকে একবার, কালকে একবার, এই সারা নেই বলে। সীমান্তবর্তী মেনহাটপাড়া থেকে এখন আমরা যাচ্ছি ভুলুপাড়ায়। যেতে সময় লাগছে এই পাহাড়ি পথে 1 থেকে 1.5 ঘন্টা। সেখানেও আছে তীব্র খাদ্য সংকট, যেটা 2 মাস আগে ছিল আরও বেশি। ম্রো অধ্যুষিত বুলুপাড়ায় 12 পরিবারের সদস্য 90 জন। পাড়ার কারবারির ঘর এটি। জুম থেকে আধা পাকা ধান কেটে তা শুকিয়ে ঢেঁকিতে ভাঙিয়ে এখন দ্রুত খাবারের ব্যবস্থা করছেন। একবার খায় বাজকুমড়া, এটা চাও 2 কেজি 1 পাওয়া দিছে, আর এটা বাজকুম খায়। আরেক ঘর রনি ম্রোর। ছোট সন্তান নিয়ে খাদ্য কষ্টে কেটেছে তাদের দিন। পরের দিনগুলো কিভাবে কাটবে জানেন না তারা। মোটামুটি খেতে পারছি, 4 দিন পরে আবার খাইতে পারবো না, যে চাল নেই, রেশন নেই ওতে এখানে। একই ইউনিয়নের পানঝিরি পাড়ায় আরেক পরিবারের একই দশা। এক ঘরে 12 জন, দৈনিক শুধু চালই লাগে 7 কেজি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতি পরিবারে 25 কেজি করে চাল দিয়েছিল। 4 দিন পর এখন আছে মাত্র 5 কেজি। 7 কেজি 7.5 কেজি প্রতিদিন লাগে। এখানে চাল আছে কত? 5 কেজি 5 কেজি 6 কেজি থাকবো, এখানে 5-6 কেজি থাকবো। কোয়াইংখং পাড়ায় 33 পরিবারের সদস্য 214 জন। শিক্ষার্থীদের ছাড়া এর আগে তাদের খবর নেয়নি কেউ। খাদ্য সংকট নিয়ে একটি সংবাদের পর রেমাক্রির 4টি পাড়ায় 65 পরিবারকে খাবার দিয়েছিল উপজেলা প্রশাসন। তা দিয়ে চলেছে মাত্র 3 দিন। বন্যার সময় তাদের কাছে হয়তো খাবার ছিল, কিন্তু তারা যাতায়াতের জন্য বা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা এক পাড়া থেকে আরেক পাড়া যেতে পারেনি। সেই বিষয়টাও আমাদের মাথায় আসছে। আপনারা জানেন যে জলবায়ুর পরিবর্তন, তো অনেক কিছুই পরিবর্তন হয়। নিজেদের খাদ্য জোগাতে জুমঘরে ব্যস্ত পাওয়াইং ম্রো। 3 ভাগের 1 ভাগ ধান তার নষ্ট হয়েছে এবারের অতিবৃষ্টিতে। চাল তো 3 বস্তা আমরা খাইছি, 3 বস্তাতে 90 হাড়ি দিতে হবে, মানুষকে ধার দিতে হবে। হ্যাঁ। কোনোটা আধা পাকা, কোনোটা এখনো কাঁচা, এমন ধানই দেখা যায়নি। কোনোটা উঠাতে সময় লাগবে আর 15 দিন, কোনোটা 20 দিন, কোনোটা মাসখানেকের মতো। কিন্তু এই সময় পর্যন্ত খেয়ে তো থাকতে হবে মানুষকে। জুম যারা চাষ করেন তারা 1 মৌসুমের ফসল পরের মৌসুম পর্যন্ত মজুত করে রাখতে পারতেন, কিন্তু গেল বছরের বন্যা আর পাহাড় ধসে পরিস্থিতি এমন হয় এবছর ভুগতে হয়েছে খাদ্য সংকটে। দুর্যোগের পর পরার কাপড়ও নেই অসহায় এ মানুষগুলোর। তাদের কাছে ত্রাণ বস্ত্র তুলে দিয়েছে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বস্ত্র এগুলো আসলে সমস্যা। এখানে ওদের এগুলো প্রচুর চাহিদা নাই, ওদের জন্য কেউ বলার মতো নাই। তীব্র সংকটের সময় অসহায় মানুষগুলোর কাছে খাদ্য পৌঁছে দিয়েছিল শিক্ষার্থীরা। তাদের চাওয়া এই সংকটের টেকসই সমাধান হোক। মৌলিক অধিকারগুলো সেটা দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মাধ্যমে একটা ওইটা তাদের দোরগোড়ায় পৌঁছাতে পারে মতো সেই ব্যবস্থাটা করা উচিত।
বান্দরবান থেকে থানচি, তারপর পাহাড়ি এই নদীপথে যেতে হয় রেমাক্রি, বড় মোদক, আন্ধারমানিক, পানঝিরি, লিকরি, তারপর বুলুপাড়া। যে ফিরে আসতে আমাদের সময় লেগে গেছে 4 দিন। আর পুরোটা পথ যেতে হয় এই ইঞ্জিন চালিত নৌকা নিয়ে, যারও খরচ 20,000 টাকা। সেই হিসেবে ওই পর্যন্ত কেউ যদি 1 কেজি চাল পৌঁছাতে চান, সেক্ষেত্রে খরচ আছে প্রায় 300 টাকা। এই অসহায় মানুষগুলোকে কেউ যদি খাবার জোটাতে চান, তাদেরকে যোগাযোগ করতে হবে স্থানীয় বিজিবি ক্যাম্পে। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, রেমাক্রি, বান্দরবান। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বন্যা জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে নোয়াখালীর পানি নামার অন্যতম প্রধান চৌমোহনী খাল পরিষ্কার, বাঁধকাটা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। বাড়তে শুরু করেছে পানি প্রবাহ। মুক্তি মিলবে পচা দূষিত পানি আর মশা মাছি ও রোগ জীবাণু থেকে। বন্যার পর প্রায় মাস পেরিয়েছে, এখনও নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ির বিভিন্ন এলাকায় জমে আছে পানি। নামছে ধীর গতিতে, কমছে না মানুষের দুর্ভোগ। স্থানীয়রা বলছেন দীর্ঘমেয়াদী এই জলাবদ্ধতার কারণ জলাধার দখল, দূষণ। বেশিরভাগ খালের দুপারে অবৈধ স্থাপনা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এতে ঠিকমতো পানি নামতে পারছে না। এই খালের কারণে আমাদের যে পানি জমে রয়েছে, এই পানি নামতেছে না। গত 30 বছর যাবৎ এই খাল পরিষ্কার করা হয় নাই। ময়লা পানিগুলো দুর্গন্ধ হয়ে গেছে এবং কালো হয়ে গেছে, বিষাক্ত হয়ে অনেক জীবাণু সৃষ্টি হয়ে গেছে, মশা মাছি সৃষ্টি হয়ে গেছে এবং এই কারণে বহু শিশু বাচ্চা অসুস্থ হয়ে গেছে। খাল পরিষ্কার, বাঁধ কেটে দেয়া ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধিরা। নামতে শুরু করেছে পানি। খালকে এবার পরিষ্কারই নয়, শুধু খাল পরিষ্কার হবে, পুনঃখনন হবে এবং খাল দখল মুক্ত হবে। আমাদের এই খাল পরিষ্কার করার কারণে স্রোত বাড়ছে, অনেক দ্রুত পানি কমতেছে। এখন খাল পরিষ্কার করার মতো কোনো কিন্তু বরাদ্দ নেই। তারপরে সেটা আমাদের ব্যবসায়ী সমিতি, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইউনো মহোদয়ের অত্যন্ত আন্তরিকতার কারণে আজকে আমরা কিন্তু এই পর্যন্ত আগাইছি। খাল পরিষ্কার হইতেছে, কিন্তু যে জায়গার মেন বড় খালের সাথে সম্পর্ক, ওই জায়গার মুখে কি হয়েছে, ময়লা আটকে রয়েছে। এখন ওইগুলো যদি না সরায় তাহলে এখানে ওয়াশ করলেও লাভ হবে না। প্রশাসনও বলছে দীর্ঘমেয়াদী বন্যা ও জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খাল উদ্ধারের বিকল্প নেই। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা চাই আমাদের যে খালগুলো রয়েছে সেটাতে অবাধে পানি তার মেইন খালের মাধ্যমে চলে যাবে, সেটাই হচ্ছে আমাদের পদক্ষেপ। এই ক্ষেত্রে আমাদের ছাত্র সমাজ আছে, ব্যবসায়িক প্রতিনিধি আছে এবং নাগরিক সমাজের যে প্রতিনিধি আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, ওনারাও কিন্তু তাদের সদিচ্ছার কথা প্রকাশ করেছে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, দামও কিছুটা কমেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী কাদের পলাশ। তার মাধ্যমে জানাবো সেখানকার সেই খবরের বিস্তারিত। পলাশ, ইলিশের দাম জানাবেন আপনার মাধ্যমে, আমরা জানাতে চাই দর্শকদের, আর মূল্য নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সেটিও জানাবেন। রেজা, এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসে হচ্ছে ইলিশের ভরা মৌসুম। অন্যান্য সময় কিন্তু নানান ধরনের অভিযান থাকে, বিশেষ করে জাটকা রক্ষা কার্যক্রম, মা ইলিশ রক্ষা কার্যক্রম, এই ধরনের কার্যক্রম চলে। তো আমরা দেখছি যে মাছের দাম, আসলে যে মাছ সরবরাহ হচ্ছে সে তুলনামূলক মাছ কিন্তু খুব বেশি সরবরাহ হচ্ছে না, কিন্তু যে পরিমাণ সরবরাহ হচ্ছে এই সময়ে যে পরিমাণ মাছের দাম কম থাকার কথা তা কিন্তু না। যদিও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কমেছে। আমি যদি একেবারেই কিছু সুনির্দিষ্ট তথ্য দিই, 500 গ্রামের যেসব ইলিশ আছে ছোট, সেসব ইলিশ কমপক্ষে 1000 টাকার নিচে, সেটা 750, 800 আকার উপর ভিত্তি করে হয়। আর যেগুলো বড় ইলিশ সেগুলো কিন্তু 1200, 2000, 2500 টাকা পর্যন্ত কেজি আছে। সুতরাং ইলিশের দাম একেবারেই কমে গেছে এটা বলার সুযোগ নেই, তবে কিছুটা কমছে। সেটা মাছ সরবরাহ বাড়ছে আস্তে আস্তে, গত এক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, সেটা কেজি প্রতি 50 থেকে 100 টাকা। তবে আমি দেখছি যে খুচরা বাজারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় মাছের যোগান রয়েছে, যেসব মাছ মূলত পুকুরে চাষ করা। আর সেসব মাছের মধ্যে দেশীয় যেসব জিয়াল মাছ, সেসব মাছ কিন্তু দাম তুলনামূলক কম আছে। বিশেষ করে দেশীয় যে মাছ, রুই, কাতলা, মৃগেল, এসব মাছগুলো 350 থেকে 400 টাকা কেজি দরের মধ্যে বিক্রি হচ্ছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানাচ্ছিলাম। ধন্যবাদ কাদের পলাশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
অবশেষে জনসম্মুখে করজোড়ে মাফ চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজি করে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তিনি কলকাতার বাসিন্দাদের কাছে তো বটেই, বিশ্বজুড়ে তাদের সমর্থকদের কাছেও ক্ষমা প্রার্থী। সবাইকে চিকিৎসকদের প্রতি সমর্থন অব্যাহত রাখতে বলেন তিনি, আর চিকিৎসকদের অনুরোধ করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজে ফিরে যেতে। তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার তাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু রাজি হননি প্রতিবাদকারীরা। আরজি কর ইস্যুতে সুপ্রিম কোর্টের শুনানি লাইভ স্ট্রিমের মাধ্যমে দাবি জানিয়েছিলেন তারা, কিন্তু তা না করায় বৈঠকে বসতে নারাজ আন্দোলনকারীরা। আমি দুঃখিত। ভারত ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইছি। যারা চিকিৎসকদের সমর্থন দিচ্ছেন তা অব্যাহত রাখার অনুরোধ করছি আপনাদের প্রতি। আমরা ভুক্তভোগীর জন্য বিচার চাই, সাধারণ মানুষের জন্য বিচার চাই। আমরা চাই সেটা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিকিৎসকদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইম স্টারমার ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। বৃহস্পতিবার রাজধানীর ওয়াশিংটনে পৌঁছেছেন তারা। শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট বাইডেনের সাথে। দুই নেতার মধ্যে কী নিয়ে আলোচনা হবে তা জানিয়ে গেল শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি গুরুত্ব পাবে বৈশ্বিক নানা ইস্যু, বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে কিভাবে সাহায্য করা যেতে পারে তা নিয়েও আলোচনায় অন্যতম গুরুত্ব বিষয়ে আলোচনা করবেন তারা। তাছাড়া গাজা ইস্যু ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়েও আলোচনা হবে বৈঠকে। হত্যাযজ্ঞের পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরে চলছে ইসরায়েলের উচ্ছেদ অভিযান। গেল 2 সপ্তাহ ধরে বুলডোজার ও সাজোয়া যান নিয়ে তাণ্ডব চলছে তুবাস, জেনিন ও তুলকারেমে। উৎখাত করা হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে প্রায় 4000 বাসিন্দাকে। পশ্চিম তীরকে ইসরায়েলি মানচিত্রে দেখানোর পর থেকেই অব্যাহত রয়েছে এই তাণ্ডব। পশ্চিম তীরে তুলকারমে চলছে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব। ভারী বুলডোজার ও সাজোয়া যান নিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি। ধ্বংস করা হচ্ছে শরণার্থী শিবিরও। আমাদের এই বাড়িটি আমার বাবা ও ভাইরা মিলে কষ্ট করে বানিয়েছিলেন। আমি একদিন বাড়ি ফিরে দেখি সেখানে কিছুই নেই, পুরোটা জুড়ে ধ্বংসস্তূপ। এ যুদ্ধ আমার পরিবারকে আমার থেকে আলাদা করেছে। জানি না সামনে আরো কি কি আছে। আমি এ ক্যাম্প ছেড়ে, আমার দেশ ছেড়ে কোথাও যাব না। আমি খোলা আকাশের নিচে আমার বাড়ির ধ্বংসস্তূপের উপর জীবনযাপন করব। তাও আমি পালাবো না। যা আমার পূর্বপুরুষের সাথে হয়েছে তা আমি নিজের সাথে হতে দিব না। শুধু তুলকারমেই নয়, গেল 2 সপ্তাহ ধরে পশ্চিম তীরের তুবাস ও জেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুলডোজার চালিয়ে ধ্বংস করে দিয়েছে শহরগুলোর সড়ক ও বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের। ইসরায়েলিরা আমাদের নিজেদের বাড়ি থেকেই আমাদের উচ্ছেদ করে দিয়েছে। আমার চোখের সামনে আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে এখন মসজিদে আশ্রয় নিয়েছি। সম্প্রতি পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকেই চালানো উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে অঞ্চলটিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করেছে র্যাব। জেলা বিএনপির সভাপতির বাড়ি ও দলটির কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের 2টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। গতরাতে শহরের আরাবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী ও র্যাব। ঝিনাইদহ র্যাব 6 ক্যাম্পের অধিনায়ক মেজর নাইম আহমেদ জানিয়েছেন, নায়েব আলী নিজ বাড়িতে অবস্থান করেছেন এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত 4 আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে বিএনপি কার্যালয় ও দলটির জেলা কমিটির সভাপতি ও অ্যাডভোকেট এম.এ. মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগে লুটপাট করা হয়। এই ঘটনায় সদর থানায় 2টি মামলা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নায়েব আলীকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের আর্চারিতে কাজী রাজীব উদ্দিন চপলই যেন শেষ কথা। এক আর্চারি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যেমন পদ বাগিয়েছেন, তেমনি পরিবারের সদস্যদেরকেও যুক্ত করেছেন ফেডারেশনে। মানসিক স্বাস্থ্যের প্রশ্ন তুলে ক্যারিয়ার প্রায় শেষ করে দিয়েছেন দেশের আর্চার রোমান সানার। তবে চপলের দাবি, আর্চারদের প্রতিভা বিকশিত করতে বাধা দেয়া নয়, বরং উৎসাহ দিয়েছেন তিনি।
ক্রিকেটে সাকিব আল হাসান যদি বহির্বিশ্বে লাল সবুজের ব্র্যান্ড হন, আর্চারিতে নিঃসন্দেহে সেটি রোমান সানা। বিশ্ব আর্চারিতে রৌপ্য জিতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম উজ্জ্বল করা এই তারকার ভাগ্যে অবশ্য জুটেছে পাগলের স্বীকৃতি, আর সেটি দিয়েছেন খোদ ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপ্পল, যে ক্ষোভ থেকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হন রোমান সানা। শুধু রোমান নন, অভিযোগ আছে প্রতিভাবান সব আর্চারদের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ান তিনি, যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন চপ্পল। তরুণকে কেন উঠতে দিব না, তাহলে সাগর ইসলাম উঠলো, রুবেন উঠলো কিভাবে? ছানার অভিযোগ দিয়ে আমরা এখন ভাবছি না কেন, আমরা এখন এগিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, রোমান ছানা এখনো যদি সে প্রমাণ করতে পারে ভালো পারফরমেন্স দেখাতে ওয়েলকাম, এটা তো তাকে ব্যাপারে আমরা কোনো বিধিনিষেধ নাই। প্রতিষ্ঠার পর থেকেই আর্চারি ফেডারেশনে রাজীব উদ্দিন চপ্পলের কথাই যেন শেষ কথা। দীর্ঘদিনের সাধারণ সম্পাদক চপ্পল পদ বাগিয়েছেন এশিয়ান আর্চারিতেও, ফেডারেশনে জায়গা করে দিয়েছেন তার পরিবারের সদস্যদেরও। তাই মন্ত্রণালয় কর্তৃক সভাপতি অবসারণে ক্ষমতা যেন আরও পাকাপোক্ত হলো তার। এখন এরা সব কিছু আমরা পজিটিভলি নেই, আমরা যদি পজিটিভলি না নিয়ে আমরা কাজ করব কিভাবে? আমরা প্রেসিডেন্ট সাহেবকে যখন অব্যাহতি দেওয়া হলো, সবাইকে তো দিয়েছে, আমরা মেনে নিয়েছি। এখন আমরা কীভাবে সার্ভাইভ করবো এটা নিয়ে আমরা ডিসকাস করছি। সুন্দর একটা কোরাম আছে যে আমরা ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আছে, এরপর ভাইস প্রেসিডেন্টরা আছে, আমরা সিনিয়র যিনি ওনাকে নিয়ে আমরা কাজ শুরু করে দেবো। সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বন্দ্বে ট্রমা থেকে এখনো বের হতে পারেননি রোমান সানা, তবে ক্ষমতার বিপক্ষে লড়াই চালিয়ে যেতে চান তীর ধনুক দিয়েই। তারা অনেক কিছুই করতে পারতেন, আবার কোনো কিছুই করতে পারতেন না। আর্চারি ইতিহাসের এত বড় একজন প্লেয়ার, সে কেন কি কারণ, এটা সব কিছু তারা অবগত ছিল, তাদের কাছে অনেকবার করে বলা হয়েছে কারণটা কি। প্র্যাকটিসের ভিতরে আছি, তবে ন্যাশনাল টিমে দেখতে গেলে তো সিলেকশন দিতে হয়, ট্রায়াল দিতে হয়, ট্রায়ালে উত্তীর্ণ হলে দেন হচ্ছে আপনি চান্স পাবেন, তো এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। রোমান সানাকে নিয়ে সেই মন্তব্যের বিষয় জানতে চাওয়া হলে তা এড়িয়ে যান রাজীব উদ্দিন আহমেদ চপ্পল। কোনো কমপ্লিকেশন নাই, সে ভালো, শোনেন, তাকে প্র্যাকটিস করতে হবে, তাকে ডিসিপ্লিন মানতে হবে এবং তাকে ভালো রেজাল্ট করতে হবে। কম্পিটিশনে তাকে এগিয়ে, আমি তো তাকে পিছন থেকে সামনে আনতে পারবো না। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এবার জানাচ্ছি কক্সবাজারে পাহাড় ধসের খবর। কক্সবাজারে পাহাড় ধসে আলাদা ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে মা ও 2 শিশু সন্তান মারা গেছেন। আর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেছে 3 জনের। সদরের দক্ষিণ ডিক্কুল এলাকায় বাসিন্দারা জানিয়েছেন ভারী বৃষ্টির মধ্যে রাতে বিকট শব্দ শুনতে পান তারা। সেখানে গিয়ে দেখেন মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়েছে। মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা গিয়েছেন মিজানুরের স্ত্রী আখিমণি ও তার 2 মেয়ে, 11 মাস বয়সী লতিফা ও 5 বছর বয়সী নাইমা। পাশের ঘরে থাকায় প্রাণে বেঁচে যান মিজানুর। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 3 জনের। গত 24 ঘন্টায় কক্সবাজারে 378 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, যা এই মৌসুমের সর্বোচ্চ। ভারী বৃষ্টিতে জেলার অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি ঘুমোতেছিলাম আর বাসার মধ্যে, এখন দেখি যে আবাস হইয়ে আবাসনের পরে যায় দূরে রুটি সাইড দিয়ে সেটি তারা পার করে দিবে। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়ছিল। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর বেশি দেন আর কাজ নলে তোমার দাঁড়ি কাজ তো বাদি লাইতে বাদি গুঙ্গাই দেড় ভাড়াই মেরি তল গিয়ে বাপ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।